দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের নবম শ্রেণীর অন্তর্গত একটি নতুন অধ্যায়, নতুন একটি গল্প, খুব সুন্দর গল্প, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা শ্রীকান্ত উপন্যাস থেকে নেওয়া হয়েছে। খুব সংক্ষিপ্ত আকারে তোমাদের এখানে রয়েছে ইন্দ্রনাথ ও শ্রীকান্ত। যে গল্পটি রয়েছে সেই গল্পটি আজ আমরা লাইন ধরে ধরে আলোচনা করব। শুধু আলোচনা নয়, এই গল্পটির আলোচনার শেষে আমরা কিছু এসএকিউ প্রশ্ন নিয়েও তোমাদের সাথে আলোচনা করব। চলো তাহলে শুরু করছি। আমি একটু আগেই বললাম যে এই যে ছোট সংক্ষিপ্ত আকারে যে গল্পটি রয়েছে এটির মূল উৎস হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শ্রীকান্ত উপন্যাস। এই পাঠের প্রথমেই ইন্দ্র চরিত্রকে আমরা দেখতে পাই দুরন্ত, নির্ভীক ও চঞ্চল প্রকৃতির একজন মানুষ হিসেবে। আমরা দেখেছি ইন্দ্রনাথ যে চরিত্রটি রয়েছে সেই চরিত্রটি হলো বিশেষ আকর্ষণীয় একজন ব্যক্তি। পরিবেশের অনাবিলতা ও বাঁধনহারা চরিত্রটি তার প্রত্যেকটি মজ্জায় গঠিত রয়েছে। এই গল্পে আমরা দেখতে পাই গোসাই বাগানের উল্লেখ, এবং এই গল্পে আরো কয়েকটি জিনিস আমরা দেখতে পাই। সেটি হলো ইন্দ্রনাথকে অনুসরণ করে শ্রীকান্তের উপস্থিতি এই গল্পে আমরা লক্ষ্য করতে পারি। আমরা দেখতে পাই গভীর রাতে শ্রীকান্তের সঙ্গী হয়েছে, বা বলতে পারো উল্টো দিক দিয়ে যদি ধরা যায়, ইন্দ্রনাথের সঙ্গী হয়েছে শ্রীকান্ত। এই গল্পে অশ্বত্থ বৃক্ষ, গভীর জলস্রোতের বর্ণনা শ্রীকান্ত খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছিল। আমরা দেখতে পাই শ্রীকান্তর মনে দাগ কেটেছে ইন্দ্রনাথের কাজ করার ধরন, জলের সাথে বন্ধুত্ব, নৌকার সাথে একাগ্রতা, সবকিছু মিলে শ্রীকান্তের মন এই গল্পে বিস্ময়ে ভরে গিয়েছে। ইন্দ্রনাথকে সে দেখেছে অবাধে মাছ চুরি করতে। একটা কথা বলে রাখি, আমরা সবসময় ইন্দ্রনাথ বলবো না, আমরা ইন্দ্র বলেই এগোবো। সে তাচ্ছিল্য করে এগিয়ে চলেছিল ভাসানের দিকে। ক্রোশের পর ক্রোশ চলেছে সে ডিঙ্গিতে মাছ ধরতে গিয়ে। দেখো, আমরা বলেছিলাম প্রথমেই এই গল্পটির আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। আমরা এবারে এই গল্পটির প্রথম পরিচ্ছেদ দেখবে। তোমরা যখন গল্পটা দেখবে উপরে 1 লিখে গোল করে দেওয়া আছে, অর্থাৎ এটা গল্পের প্রথম পরিচ্ছেদ। এবার আমরা এই প্রথম পরিচ্ছেদ নিয়ে আলোচনা শুরু করব। গল্পের প্রথমেই আমরা দেখতে পাই ইন্দ্রনাথের সাথে শ্রীকান্তের রাস্তায় সাক্ষাৎ হয়েছিল। যখন তাদের সাক্ষাৎ হয় তখন ছিল অনেক রাত। শ্রীকান্তকে দেখেই ইন্দ্রনাথ বলেছিল, তুই এই বাড়িতে থাকিস বুঝি? শ্রীকান্তও বলেছিল, তুমি এত রাত্রে কোথায় যাচ্ছ? তখন তো রাত নয়, অ্যাকচুয়ালি ইন্দ্রনাথের কাছে তখন রাত কিভাবে হয়, তখন তো সন্ধ্যাবেলা। ইন্দ্র বলছিল যে এখন রাত কোথায় রে, এটা তো সন্ধ্যা। আমি যাচ্ছি ডিঙ্গি করে মাছ ধরে আনতে, যাবি আমার সাথে? শ্রীকান্ত কিছুটা অবাক হয়ে বলে যে এত রাত্রে তুমি ডিঙ্গি করে যাচ্ছ মাছ ধরে আনতে? সে তখন হেসে বলে, আরে সেটাই তো মজা। আর তাছাড়াও রাত কোথায় এখন? আর তাছাড়াও অন্ধকার না হলে কি মাছ পাওয়া যায়? তখনই হঠাৎ করে জিজ্ঞেস করে, আচ্ছা তুই সাঁতার জানিস? শ্রীকান্ত যখন বলল যে জানি, তখন ইন্দ্রনাথ সাথে সাথে তার হাত ধরে বলে, ঠিক আছে, জানিস যখন চল আমার সাথে, তুই স্রোতে উজান বাইবি, চল। তখন শ্রীকান্ত আর কিছু বলতে পারে না। শ্রীকান্ত তখন শুধুমাত্র বলেছিল, মানে মনে মনে বলেছিল যে তাহলে যাওয়াই যাক। কোনো কথা না বলেই সে ইন্দ্রনাথের হাত ধরা অবস্থাতেই রাস্তার উপর চলে আসে। অ্যাকচুয়ালি তার বিশ্বাসই হচ্ছিল না যে এত রাত্রে তারা মাছ ধরতে যাচ্ছে। কিছুক্ষণ পরেই তারা গোসাই বাগানের সেই ভয়ঙ্কর জায়গাটিতে এসে উপস্থিত হলো, এবং ইন্দ্রকে অনুসরণ করে করে সেই গোসাই বাগানের বনপথের মাঝখান দিয়ে গঙ্গা বক্ষে, মানে গঙ্গার যে পাড়, সেই পাড়ে এসে তারা উপস্থিত হলো। খাড়া কাকরের পাড়, মাথার উপর প্রাচীন অশ্বত্থ গাছ অন্ধকারের মতো নীরবে দাঁড়িয়ে রয়েছে। তার প্রায় 30 হাত নিচে অন্ধকারের মধ্যে গভীর জলস্রোত ধাক্কা খেয়ে খেয়ে
ছুটে বেড়াচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে ইন্দ্রের সেই ছোট তরীটা বাঁধা অবস্থায় পড়ে রয়েছে। উপর থেকে দেখে মনে হচ্ছে অনেকটা হয়তোবা মোচার খোলার মতো দেখতে। আছাড় খেয়ে হয়তো সেটা গঙ্গার বক্ষে পড়ে রয়েছে। যদিও শ্রীকান্ত খুব একটা ভীতু ছিল না, তবুও ইন্দ্র যখন বলল ডাঙ্গা ধরে পা টিপে টিপে নেমে আয়, পিছলে পড়ে গেলে তোকে আর খুঁজে পাওয়া যাবে না, আর তখনই একথা শুনে শ্রীকান্তের বুক কেঁপে উঠেছিল। আর শ্রীকান্ত এটাও বলেছিল যে তুই আগে প্রথমে ডিঙ্গিতে উঠে যা, তুই উঠে গেলে আমি ডিঙ্গির নৌকা খুলে দিয়ে, মানে নৌকার যে দড়িটা থাকে বাঁধা, সেই দড়িটা খুলে দিয়ে তারপরে আমি ডিঙ্গিতে চড়ে যাব। তাই আর বেশি কথা না বলে তারা দুজনে নিচে নেমে এলো এবং সেই ডিঙ্গায় গিয়ে বসলো। তারপর শ্রীকান্ত তো বসে গেল, এবার ইন্দ্রনাথ কি অবলম্বন করে যেন ধীরে ধীরে নিচে নেমে এলো। শ্রীকান্ত সেটা লক্ষ্য করলো না। ভয়ে বুকটা তার ঢিপ ঢিপ করতে লাগলো, কিন্তু ওই যে কিছু বলা যাবে না, বললে পরে হয়তো তাকে ভীতু ভাববে, তাই সে চুপচাপ থেকেই গেল। শুধু বিপুল সেই জলধারার মত্ত গর্জন ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছিল না শ্রীকান্ত। তারপর সেই ছোট্ট তরীটি তীব্র একটা পাক খেয়ে নক্ষত্রের মতো ছুটে বেরোতে লাগলো। এটা ছিল প্রথম পর্বের আলোচনা। এবার আমরা দ্বিতীয় পর্ব দেখবে, 2 লিখে গোল করা রয়েছে, সেই দ্বিতীয় পর্বের আলোচনায় প্রবেশ করব। ইন্দ্রনাথ ও শ্রীকান্ত, তাদের বয়স তো খুব একটা বেশি ছিল না। তাদের এই বয়সে একটা ছোট তরী নিয়ে এই গঙ্গা বক্ষে এইভাবে নৌকা চালানোর বয়স তাদের হয়নি। যেহেতু সেই সময় ছিল রাত্রি, তাই সেই গভীর রাত্রিকে শ্রীকান্তদের মনে হচ্ছিল যেন একটা বিরাট কালী মূর্তি নিবিড় কালো চুলে সেই চারিদিক আর কি অন্ধকারে ঢেকে রয়েছে। এই সূচিভেদ্য অন্ধকারকে ভেদ করে যাওয়া একটা অসম্ভব ব্যাপার, এর সবগুলি শ্রীকান্তের মনে হচ্ছিল। তাদের যে নৌকাটি এতক্ষণ কোনাকুনি পাড়ি দিচ্ছিল, আর এই কোনাকুনি পাড়ি দেওয়ার ব্যাপারটি শ্রীকান্ত এতক্ষণে বুঝতে পারল, কিন্তু এই পারাপারের যে দুর্ভেদ্য একটা নক্ষত্র জাল, এই নক্ষত্র জাল ইন্দ্র কিভাবে পার করছিল শ্রীকান্ত সেটা অজানা ছিল। আর ইন্দ্র সেই হাল ধরে বসেছিল। এই বয়সেই সে কত বড় মাঝি হয়ে উঠেছে ইন্দ্রনাথ এটা বুঝতে পারেনি। তাই হঠাৎ এক সময় ইন্দ্রনাথ শ্রীকান্তকে জিজ্ঞেস করছিল, কি রে, ভয় হচ্ছে? শ্রীকান্ত যখন বলল না ভয় কিসের, তখন ইন্দ্রনাথ বলল, আরে সাঁতার জানলে আবার ভয় কিসের? আসলে ভয় লাগছিল শ্রীকান্তর, কিছু বলতে পারলো না। একটা চাপা নিঃশ্বাস সে ফেলেছিল। সে ভাবলো এই চাপা অন্ধকারে, এই বিপুল জলরাশিতে সাঁতার জানা আর না জানা দুটোই সমান। কিছুক্ষণ পরে একটা অস্ফুট ও ক্ষীণ শব্দ যেন শ্রীকান্ত শুনতে পেল। মাঝে মাঝে একবার ঝুপঝাপ করে তাদের পাশে কি যেন পড়ছিল, একটি পড়ার আওয়াজও সে পেয়েছিল। জিজ্ঞেস করে জানতে পারলো জলের ওপারে বালির রাশি, সে যে বালির যে পাড়গুলো রয়েছে সেই পাড়গুলো ভেঙে পড়ার শব্দ। এটি ভয়ানক স্রোত ছিল। একটা পাড় যদি তাদের নৌকার পাশে ভেঙে পড়ে তাহলে তো বুঝতেই পারছো তাদের কি অবস্থা হতে পারে। শ্রীকান্তকে তখন ইন্দ্রনাথ বলেছিল, আচ্ছা তুই দাঁড় টানতে পারিস? যখন বুঝতে পারলো যে সে দাঁড় টানতে পারে তখন বলল, আচ্ছা তাহলে তুই দাঁড় টান। তখন বাধ্য হয়ে বা স্বইচ্ছাই শ্রীকান্ত দাঁড় টানতে শুরু করলো। ইন্দ্রনাথ তাকে দেখালো, ওই যে দূরে একটু লক্ষ্য কর, দেখতে পাচ্ছিস সেখানে একটি চড়া দেখা যাচ্ছে। সেই চড়াটির ওখানে তার মধ্য দিয়ে একটা খালের মতো রয়েছে, তার ভেতর দিয়ে বেরিয়ে যেতে হবে, কিন্তু মনে রাখবি খুব সাবধানে বেরোতে হবে। জেলেরা যদি আমাদের যাতায়াতের একটুও আভাস পেয়ে থাকে তাহলে আর জীবিত ফিরে আসা সম্ভব হবে না। লগা দিয়ে
ঘা মেরে মাথা ফাটিয়ে দেবে এবং কাদায় পুড়ে রেখে দেবে। শ্রীকান্ত তখন বাধ্য হয়ে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা ওর মধ্য দিয়ে মানে খালটির মধ্য দিয়ে যদি আমরা না যাই তাহলে কি কোনো অসুবিধা হবে? ইন্দ্রনাথ তখন তাকে জানায়, আর তো কোনো পথ নেই, ওর মধ্য দিয়েই আমাদের যেতে হবে। শ্রীকান্ত তখন বলল, তবে মাছ চুরি করে লাভ নেই বলেই সে দাঁড় উঠিয়ে দেবার চেষ্টা করলো। চোখের পলকে সেই সময় হঠাৎ নৌকা পাক খেয়ে গেল, যেহেতু দাঁড় তুলে ফেলেছিল। ইন্দ্রনাথ তখন ভীষণ বিরক্ত হয়ে গেল, বিরক্ত হয়ে বলল, তবে এলি কেন তুই? চল তোকে আমি ফিরে রেখে আসবো, কাপুরুষ কোথাকার। শ্রীকান্তর বয়স তখন ছিল 13 থেকে 14, মানে 13 থেকে 14তে সে পড়েছে। তাকে কাপুরুষ বলা তার যেন আত্মসম্মানে লাগলো। তাই সে ঝপাত করে দাঁড় আবার ফেলে দিয়ে প্রাণপণে টানতে শুরু করলো। ইন্দ্র তার কার্যকলাপ দেখে খুশি হলো এবং বলল, এটাই তো চাই, কিন্তু একটু আস্তে চালা ভাই। মাঝি বেটারা ভারী পাজি, তারা ওত পেতে বসে রয়েছে ধরবার জন্য। শ্রীকান্ত তখন বলে, আমি ঝাউবনের পাশ দিয়ে মক্কা ক্ষেতের ভেতর দিয়ে এমন ভাবে নৌকো পার করব যে কেউ তার টেরই পাবে না, আর টের পেলেই বা কি, ধরা কি মুখের কথা। তখন ইন্দ্রজিৎ বোঝায়, বেটাদের কাছে 4টা ডিঙি আছে, যদি ধরা পড়িস ঝুপ করে লাফিয়ে পড়বি গঙ্গাতে এবং এক ডুবে যতটা পারিস সাঁতার দিয়ে চলে যাবি। তারপর সতুয়ার চড়ায় উঠে ভোরবেলা সাঁতরে এপারে এসে গঙ্গার ধার ধরে বাড়ি ফিরে গেলেই ব্যাস হয়ে গেল। যদিও সতুয়ার চর অনেক দূর, তবুও ইন্দ্রনাথ তাচ্ছিল্য করে বলেছিল 6 থেকে 7 ক্রোশও হবে না। কিন্তু এভাবে পালিয়ে গেলে, ধরো ধরা পড়েই গেলে, তারা তো লাফিয়ে পালিয়ে গেল, তো তাদের ডিঙ্গিটা তো ধরা পড়বে, তখন ডিঙ্গিটার কি হবে? ইন্দ্র তখন বলেছিল, জানিস আমি একদিন ধরা পড়েও ছিলাম, আর এভাবেই সাঁতার দিয়ে আমি পালিয়েও গিয়েছিলাম। তার পরদিন দিনের বেলা এসে তাদের কাছ থেকে ডিঙ্গি কেড়ে নিয়ে গিয়েছিলাম আর বলেছিলাম, আমার এটা ডিঙ্গি, এটি ওই ঘাট থেকে কেউ চুরি করে নিয়ে এসেছিল, আমি আসিনি। এ কথা বলতে বলতে তাদের দুজনের মধ্যে যখন কথাবার্তা হচ্ছিল, তখন ডিঙ্গি সেই খাড়ির সামনে এসে উপস্থিত হলো। জেলেদের যে নৌকাগুলি, সেই নৌকাগুলি খাড়ির সামনে দিয়ে সারিবদ্ধভাবে বাঁধা ছিল। প্রত্যেকটি ডিঙ্গিতে মিটমিট করে আলো জ্বলছিল। তারা কিছুটা যাবার পরই একটা খালের মধ্যে পড়েছিল। জেলেদের নৌকাগুলি তখন অনেকটা দূরে ঝোপের মধ্যে কালো কালো দেখাচ্ছিল। এখানে যে জালগুলি পাতা থাকে, সেই জালগুলিকে মায়া জাল বলা হয়। খালে যখন জল থাকে না, তখন এ ধার থেকে ও ধার পর্যন্ত উঁচু উঁচু কাঠি শক্ত করে পুঁতে দিয়ে তারই বাইরের দিকে জেলেরা জাল টান করে রাখে। পরে যখন বর্ষার জলস্রোতে বড় বড় রুই কাতলাগুলো ভেসে এসে সেই কাঠিতে বাধা পায়, তখন তারা অন্যদিকে লাফিয়ে লাফিয়ে পড়তে চায় এবং দড়ির জালে তারা বদ্ধ হয়ে যায়। তখন এ কথা বলতে বলতে ইন্দ্র 10-15 সেরের বেশ কয়েকটি রুই কাতলা, কয়েকটি বলতে গোটা 5-6 রুই কাতলা ইন্দ্র তাড়াতাড়ি করে তাদের নৌকায় তুলে ফেলে। সেই বিরাট আকারের মাছেরা তাদের লেজ নাড়িয়ে ইন্দ্রনাথের সেই ছোট ডিঙ্গিটিকে যেন নাড়িয়ে নাড়িয়ে জীর্ণ বিজীর্ণ করে দিতে লাগলো। সেই মাছগুলি যখন পাখনা নাড়াচ্ছিল, সেই সময় সেই মাছগুলির শব্দও কম হচ্ছিল না। শ্রীকান্ত তখন বাধ্য হয়ে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা এত মাছ দিয়ে কি হবে ভাই? ইন্দ্রনাথ তাকে জানায়, কাজ আছে, আর উঠানো যাবে না, চল পালাই। সেই কথা বলেই সে জাল ছেড়ে দিল, আর টানার কোনো প্রয়োজন নেই। এখানে
টানা বলতে আমি দাঁড় টানার কথা বলেছি, দাঁড় টানার আর প্রয়োজন নেই। তারা দুজন মিলে নৌকায় উঠে চুপ করে বসে থাকলো, আর সেই পথ ধরেই তাদের গোপনে সেই জায়গা থেকে বের হতে হবে অনুকূল স্রোতে। 2-3 মিনিট সেই ভাটায় নৌকা চলে হঠাৎ এক জায়গায় হঠাৎ দমকা মেরে তাদের সেই ছোট্ট ডিঙ্গিটি একটা ভুট্টা ক্ষেতের মধ্যে প্রবেশ করলো। হঠাৎ এরকম ভুট্টা খেতে ঢুকে যেতে দেখে শ্রীকান্ত প্রশ্ন করলো, কি হলো? ইন্দ্র আরো একটু ঠেলে আর কি নৌকাটিকে ভুট্টা ক্ষেতের মধ্যে প্রবেশ করিয়ে দিল এবং শ্রীকান্তকে বলল, চুপ, শালারা অর্থাৎ মাঝিরা টের পেয়ে গেছে, তারা 4টি ডিঙ্গা নিয়ে এদিকে আমাদের ধরতে আসছে। ওই দেখ। শ্রীকান্ত তখন দেখলো 4টে নৌকা তাদের দিকে দৈত্যের মতো ছুটে আসছে। ওদিকে জাল দিয়ে বন্ধ, সামনে মাঝিরা অর্থাৎ জেলেরা, তারা যে নিষ্কৃতি পাবে বা পালিয়ে যাবে এটুকু স্থান নেই তাদের কাছে। অতএব ভুট্টা ক্ষেতের মধ্যেই তাদের লুকিয়ে থাকতে হবে এবং এভাবে ভুট্টা ক্ষেতের মধ্যে সারাক্ষণ লুকিয়ে থাকা শ্রীকান্তর সম্ভব বলে মনে হলো না। এবার তাহলে কি হবে? বলতে বলতে শ্রীকান্তর কণ্ঠনালী বন্ধ হয়ে যেতে লাগলো। এই অন্ধকারে যদি তাদের খুন করে ফেলেও রাখি দেওয়া হয় এই ক্ষেতের মধ্যে, তাহলে কেউ বুঝতেও পারবে না বা কেউ তাদের বাঁচাতেও আসবে না। আর এর মধ্যেই ইন্দ্রনাথ প্রমাণ করেছিল যে এই 5-6 দিনের মধ্যে সে অনেকবার মাছ চুরি করতে এসেছে। আসলে চুরি বিদ্যা বড় বিদ্যা এবং নির্বিঘ্নে এতদিন সে এখান থেকে প্রস্থানও করেছিল, কোনোদিন তো ধরা পড়েনি। কিন্তু আজ কি হবে? শ্রীকান্ত দেখতে পেল বা বুঝতে পারলো যে ইন্দ্রনাথের মনে একটুও ভয় নেই। সে নিশ্চিত যে আজকেও তারা প্রস্থান করবেই। গলাটা হয়তো তার একটু কেঁপেছিল, কিন্তু সে তো দমবার পাত্র নয়। সে নেমে নৌকাটিকে আরেকটু ঠেলে ভেতরের দিকে প্রবেশ করালো। সমস্ত চড়াটা ছিল জলময়, তার উপর 8-10 হাত করে জীর্ণ ভুট্টা এবং জনারের ক্ষেত। ভিতরে তারা 2টি চোর লুকিয়ে রয়েছে। কোথাও 1 কোমর জল, কোথাও 1 হাঁটু জল, কোথাও বা একদম সামান্য গোড়ালি পর্যন্ত জল। কিন্তু জায়গাটি ছিল নিবিড় অন্ধকার এবং তার সাথে দুর্ভেদ্য জঙ্গলে ভরপুর। কাদায় তাদের লগিটি যেন পুঁতে যেতে লাগলো। নৌকা যেন আর 1 হাতও এগোতে চাচ্ছিল না। সেই মুহূর্তে তারা তাদের পেছন থেকে জেলেদের অস্পষ্ট কথাবার্তা শুনতে পেল। তারা যে সেই চোরগুলোকে খুঁজে বেড়াচ্ছে সে বিষয়ে শ্রীকান্তের কোনো দ্বিধা বা কোনো দ্বিমত ছিল না। হঠাৎ নৌকাটি একটু কাত হলো, আবার কিছুক্ষণ বাদেই নৌকাটি সোজা হয়ে গেল। শ্রীকান্ত ঘুরে দেখতে পেল সে নৌকায় একা বসে রয়েছে। দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ ইন্দ্রনাথ সেখানে ছিল না। শ্রীকান্ত তখন তাকে ডাকলো, ইন্দ্র। হাত 5-6 দূর থেকে সাড়া এলো, আমি নিচে রয়েছি। তখন তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি নিচে কেন? সে বলল, আচ্ছা ডিঙিটি টেনে বের করতে হবে তো, আমার কোমরে দড়ি বাঁধা রয়েছে, আমি ডিঙিটিকে টেনে বের করে নিব। টেনে কোথায় বের করবে? সে বলল, টেনে ওই গঙ্গায় বের করব। খানিকটা এইভাবে টেনে যদি নিয়ে যেতে পারে তাহলেই তারা বড় গঙ্গায় গিয়ে পড়বে। আর এটা শুনে শ্রীকান্ত চুপ হয়ে গেল। ধীরে ধীরে তারা সেই বনের পথের মধ্যে দিয়ে অগ্রসর হতে লাগলো। অগ্রসর হতে গিয়ে কিছু দূর গিয়েই বনের মধ্যে ক্যানেস্ত্রা পেটানো ও চেরা বাঁশের কটকট শব্দে তারা চমকে উঠল। প্রশ্ন করে শ্রীকান্ত জানতে পারল চাষিরা মাচার উপর বসে ক্যানেস্ত্রা বাজিয়ে বুনো শুয়োর তাড়াচ্ছে। শ্রীকান্ত তখন ভাবলো, কার মুখ দেখে যে আজ আমি সকালে উঠেছিলাম যে এইভাবে হেনস্থা হতে হলো। 15 মিনিট তাদের এভাবেই কাটলো।
তারপর হঠাৎ তাদের পাশ দিয়ে ছপাত ছপাত করে কিসের যেন শব্দ শুরু হলো। সেগুলির শব্দ ছিল আসলে সাপ পড়ার। তাদের পাশ দিয়ে, মানে নৌকাটি চলছে, নৌকার পাশ দিয়ে নৌকাটির শব্দ পেয়ে সেই যে ভুট্টা ক্ষেতের মধ্যে থেকে সাপগুলি যেন জলের মধ্যে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ছে। এইগুলি ছিল ঢোড়া, বোরা, গোখরা, করেত সাপ। জলে ভেসে ভেসে এগুলি গাছের মধ্যে এসে বসেছিল। ভয়ে তো শ্রীকান্তর গায়ে কাঁটা দিয়ে উঠল, কিন্তু ইন্দ্রনাথ এগুলি ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ মাত্র করল না। নিজের কাজ সে করতে থাকলো এবং করতে করতে বলল, এগুলি কামড়াবে না, ওরা নিজেই ভয়ে মরছে, কামড়াবে আর। 2-3টে সাপ তো ইন্দ্রনাথের গা ঘেঁষে বেরিয়ে গেল। আর কামড়ালেই বা কি হবে, মরতে তো একদিন হবেই। আরো কি কি যেন ইন্দ্রনাথ বলতে লাগলো। শ্রীকান্ত কিছুটা শুনলো, কিছুটা শুনলো না। সে নির্বাক হয়ে বা আড়ষ্ট হয়ে সেই নৌকার মধ্যে বসে রইল। ইন্দ্রনাথকে তার মনে হলো, আচ্ছা এটা কি দেবতা নাকি পিশাচ? কার সাথে সে আজ রাতে এই বনের মধ্যে ঘুরতে এসেছে? তার মনের মধ্যে ভয় বলে তো কোনো বস্তুই নেই। বুকটা কি তার পাথর দিয়ে তৈরি? কিছুদিন আগেকার ঘটে যাওয়া একটি ঘটনা তার মনে পড়ল। দেখো, এটি তোমাদের এই পাঠ্যতে নেই, এটি যারা শ্রীকান্ত উপন্যাসটি পড়বে তাদের এটি জানা থাকবে। তো এখানে হালকা টাচ দিয়েছে। একসময় শ্রীকান্ত একটি বিপদের মধ্যে পড়েছিল। ইন্দ্রনাথ অচেনা অবস্থায় তাকে সে বিপদ থেকে উদ্ধার করেছিল। এই কথাটি শ্রীকান্তর মনে পড়েছিল। আসলে ইন্দ্রনাথ সেই অপরিচিত স্থানে অপরিচিত একজন ব্যক্তিকে উদ্ধার করার জন্য শত্রুদের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিল। শ্রীকান্ত তখন বুঝতে পারল দয়ামায়া সেই পাথরের শরীরটার মধ্যে অবশ্যই রয়েছে। আর আজ নিজেই নিচে, মানে জলে নেমে গিয়ে কোমরে দড়ি বেঁধে নৌকাটি টানতে শুরু করেছিল। একবারের জন্য শ্রীকান্তকে বলেনি যে তুই এই কাজটি কর। সে তো জোর করে শ্রীকান্তকে দিয়ে দড়ি টানাতেই পারতো। এটা তো কোনো খেলা নয়। জীবন মৃত্যুর সামনে তারা দাঁড়িয়ে রয়েছে। জীবন মৃত্যুর সামনে দাঁড়িয়ে এই স্বার্থত্যাগ কজন ব্যক্তি করতে পারে? ইন্দ্রনাথ তাকে বিপদের মধ্যে এনেছে ঠিকই, কিন্তু তাকে আগলে ধরেও রেখেছে। পরবর্তীকালে শরৎচন্দ্র বড় হয়ে অনেক নদ নদী, অনেক প্রান্তর, অনেক জায়গা ঘুরেছে। পাহাড়, পর্বত, বন, জঙ্গল এ সমস্ত ঘুরেই শ্রীকান্ত বড় হয়েছে। কত প্রকার মানুষ তার চোখে পড়েছে, কিন্তু এত বড় মহাপ্রাণ সে আর কখনো দেখেনি। কিন্তু এখন সে আর নেই। হঠাৎ একদিন যেন বুদবুদের মতো সে শূন্যে মিলিয়ে গেল। আজ ভীষণ মনে পড়ে তাকে। মনে হয় এই অদ্ভুত অপার্থিব বস্তু কেনই বা সৃষ্টি করে পাঠিয়েছিলেন ঈশ্বর? কেনই বা তা এমন ব্যর্থ করে প্রত্যাহার করে ফেললেন তিনি? বড় ব্যথায় তার মন আজ বারংবার এই প্রশ্নই করে চলেছিল। ভগবান, টাকা পয়সা, বিদ্যা, বুদ্ধি ঢের তো সেই অফুরন্ত জিনিস তোমার রয়েছে, কিন্তু এত বড় একটা মহাপ্রাণ ব্যক্তি আজ পর্যন্ত তুমি কটা দিতে পেরেছো বলো তো? দেখো, এই পর্যন্তই ছিল এই ইন্দ্রনাথ ও শ্রীকান্ত নামের যে গল্পটি। এটি সংক্ষিপ্ত আকারে, এটি যদি বেশি করে পড়তে হয় তাহলে তোমাদের শ্রীকান্ত নামক উপন্যাসটি পড়তে হবে। এবারে আমরা এই গল্পের কয়েকটি এসএকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। ইন্দ্রনাথের তরী কোথায় বাঁধা ছিল? ইন্দ্রনাথের তরী বাঁধা ছিল গোসাই বাগানে। তো রাত্রিরে কোথায় যাচ্ছ? কে কাকে এই কথা বলেছিল? উদ্দিষ্ট ব্যক্তি কোথায় যাচ্ছিলেন? শরৎচন্দ্রের ইন্দ্রনাথ ও শ্রীকান্ত রচনায়
এই কথাগুলি শ্রীকান্ত ইন্দ্রনাথকে বলেছিল। উদ্দিষ্ট ব্যক্তি অর্থাৎ ইন্দ্রনাথ যাচ্ছিল মাছ ধরতে। এই ভয়ঙ্কর বনপথ, কোন জায়গার বনপথের কথা বলা হয়েছে? বনপথটি হলো গোসাই বাগানের। আর ভাবনা অনুসারে সাঁতার জানলে কোনো ভয় থাকে না। ইন্দ্রনাথের ভাবনা অনুসারে সাঁতার জানলে কোনো ভয় থাকে না। কিসের আওয়াজ শোনা যায়? কে কাকে এই প্রশ্ন করেছে? আওয়াজটি কিসের? শরৎচন্দ্রের ইন্দ্রনাথ ও শ্রীকান্ত রচনায় এই প্রশ্নটি করেছে শ্রীকান্ত ইন্দ্রনাথকে। আওয়াজটি হলো জলের স্রোতে বালির পাড় ভাঙার শব্দ। এই মাত্র বুঝিয়াছি। কে কি বুঝেছে? শরৎচন্দ্রের ইন্দ্রনাথ ও শ্রীকান্ত রচনায় শ্রীকান্ত বুঝেছে যে তাদের নৌকা কোনাকুনি পাড়ি দিচ্ছে। এ আবার কি কথা? কোন প্রসঙ্গে কার এই বক্তব্য? শরৎচন্দ্রের ইন্দ্রনাথ ও শ্রীকান্ত রচনায় শ্রীকান্ত যখন শুনল তাদের উপস্থিতি জেলেরা টের পেলে লঘির ঘায়ে মাথা ফাটিয়ে পাকে পুঁতে দেবে, তখন সে এই কথা বলেছে। শরৎচন্দ্রের ইন্দ্রনাথ ও শ্রীকান্ত রচনায় উল্লেখিত চড়াটার নাম কি? শরৎচন্দ্রের ইন্দ্রনাথ ও শ্রীকান্ত রচনায় উল্লেখিত চড়াটার নাম সতুয়ার চড়া। আমাদের ডিঙ্গির কি হবে? কে কাকে এই জিজ্ঞাসা করেছে? এর উত্তর কি ছিল? শরৎচন্দ্রের ইন্দ্রনাথ ও শ্রীকান্ত রচনায় এই জিজ্ঞাসা করেছে শ্রীকান্ত ইন্দ্রনাথকে। এর উত্তরে ইন্দ্রনাথ জানিয়েছে পরদিন এসে সে বলবে তার ডিঙ্গি অন্য কেউ চুরি করে এনেছিল। মায়াজাল থেকে ইন্দ্রনাথ কি পরিমাণ মাছ চুরি করেছিল? মায়াজাল থেকে ইন্দ্রনাথ 10-15-20 সের রুই কাতলা মাছ চুরি করেছিল। ইন্দ্রনাথ সম্পর্কে শ্রীকান্ত কি বিশেষণ ব্যবহার করেছেন? ইন্দ্রনাথ সম্পর্কে শ্রীকান্ত যে বিশেষণ ব্যবহার করেছে তা হলো মহাপ্রাণ। দুটো তিনটে তো আমার গা ঘেঁষে পালালো। কি বা কে পালালো? শরৎচন্দ্রের ইন্দ্রনাথ ও শ্রীকান্ত রচনার এই অংশে শ্রীকান্তের কথায় জনার ও ভুট্টা গাছে জড়িয়ে থাকা কিছু সাপের কথা বলা হয়েছে। শরৎচন্দ্রের ইন্দ্রনাথ ও শ্রীকান্ত রচনা অনুসারে শ্রীকান্তের বয়স কত? শরৎচন্দ্রের ইন্দ্রনাথ ও শ্রীকান্ত রচনা অনুসারে শ্রীকান্তের বয়স 15 বছর। ইন্দ্রনাথ শ্রীকান্ত সম্পর্কে কোন বিশেষণ প্রয়োগ করেছে? ইন্দ্রনাথ শ্রীকান্ত সম্পর্কে যে বিশেষণ প্রয়োগ করেছে তা হলো কাপুরুষ। এখন তাহা বুঝি নাই। কে কি বোঝেনি? শরৎচন্দ্রের ইন্দ্রনাথ ও শ্রীকান্ত রচনায় শ্রীকান্ত ছোটবেলায় বোঝেনি ইন্দ্রনাথ কত বড় পাকা মাঝি ছিল। বনের মধ্যে ক্যানেস্ত্রা পেটানোর আওয়াজ হচ্ছিল কি কারণে? বনের মধ্যে ক্যানেস্ত্রা পেটানোর আওয়াজ হচ্ছিল বুনো শুয়োর তাড়ানোর জন্য। তা নিজেরাই ভয়ে মরছে। ওরা কারা? শরৎচন্দ্রের ইন্দ্রনাথ ও শ্রীকান্ত রচনার এই অংশে ইন্দ্রনাথের কথায় ওরা হলো জনার ও ভুট্টা গাছে জড়িয়ে থাকা কিছু সাপ। শরৎচন্দ্রের ইন্দ্রনাথ ও শ্রীকান্ত রচনায় ইন্দ্রনাথ চরিত্রের জীবন দর্শন ধরা পড়ে এমন একটি উক্তি উল্লেখ করুন। শরৎচন্দ্রের ইন্দ্রনাথ ও শ্রীকান্ত রচনায় ইন্দ্রনাথ চরিত্রের জীবন দর্শন ধরা পড়ে এমন একটি উক্তি হলো মরতে তো একদিন হবেই ভাই।